বড় জাত, আজকের এই জাতের খেলা চলছে। আজ আমি প্রশ্ন করতে চাই আমাদের ভাঙড়ের মানুষের কাছে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে লড়াই করছেন। গুজরাটের আজকের একদম কালা রক্তে হাত লাল হয়ে আছে, যা তার বিরুদ্ধে লড়াই করছেন। আপনারা হাত তুলে জানাবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গুজরাটের কাছে মাথা নিচু করুক, এটা আপনারা চান? হাত তুলে জানাবেন। গুজরাটের কাছে মাথা নিচু করুক আপনারা চান? জোরে বলবেন। আমি এদিকে জিজ্ঞাসা করছি, নরেন্দ্র মোদীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক আপনারা চান? নরেন্দ্র মোদীর কাছে মাথা নত করুক মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা চান? দাঙ্গাবাজদের কাছে মাথা নত করুক আপনারা চান? বিজেপির কাছে মাথা নত করুক আপনারা চান? সিবিআই ইডি কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক আপনারা চান? জোরে বলতে হবে। আপনারা চান না, তাহলে আপনাদের লড়াইটা করতে হবে মাঠে ময়দানে। আর বিশেষ করে খুনি, আমি যতদিন বেঁচে আছি ভাঙড়ের মানুষকে এই আইএসএফ এর খুনির কাছে মাথা নত করতে দেব না, দেব না, দেব না। এটা দায়িত্ব নিয়ে আজকে বলছি। নওশাদের ছুটি করার জন্য কারা আছেন হাত তুলে বলুন তো দেখি আগামী 26 সালে? জোরে বলতে হবে। নওশাদের ছুটি করবেন তো? শপথ দিচ্ছেন আজকে? শপথ দিচ্ছেন? ধন্যবাদ সকলকে। আমরা এই লড়াইটা ভাঙড়ের মাটিতে চাই। আইএসএফ এর দালালদের বলি, কি ঘটনা ঘটেছিল 14 তারিখে? পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করলেন কেন? কেন পুলিশকে মারা হলো? কেন আমাদের কর্মাধ্যক্ষ আহসান মোল্লার গাড়ির উপর আক্রমণ হলো? এই প্রশ্ন আমি এই সমাজ বিরোধী খুনিদের করতে চাই। আর নওশাদ সিদ্দিকীকে বললি, কত রক্ত ঝরাবেন? কত রক্ত নেবেন? আপনি নিজের এলাকায় রক্ত ঝরান না। হুগলিতে জাঙ্গিপাড়া বিধানসভা আপনার, সেখানে আন্দোলন করুন। সেখানে তো বুথে জিততে পারেন না, অঞ্চলে জিততে পারেন না, ব্লকে জিততে পারেন না, বিধানসভা জিততে পারেন না। আর ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন গরিব খেটে খাওয়া মানুষ, যারা ধর্মপ্রিয় মানুষ, আজ তাদের মধ্যে ধর্মীয় ভাবে তৈরি করে হুজুর হুজুর করে নিজের পরিচয় দেন। লজ্জা করে না? একজন চরিত্রহীন মানুষ একটা মেয়েকে 3 বছর ধরে অবৈধভাবে মেলামেশা করেন। এটা আমি বলছি না, বিলকিস বলছে। যে মহিলা কোর্টে কেস করেন, থানায় কেস করেন, 40 জন উকিল নিয়ে আপনি কোর্টে গিয়ে জামিন করে, আর আপনার ঘরে তো মা বোন আছে। আপনি অন্য মেয়েকে ঠকাচ্ছেন, একদিন আপনাকেও ঠকাবে, অনেক আপনার পরিবারকে ঠকাবে। আর এখানে 2-1 ভণ্ড আছে। আমি বলেছিলাম একদিন যে আন্দোলন করতে হলে নওশাদ তুমি দিল্লিতে গিয়ে করো, কেন বলেছিলাম? 2-1 ভণ্ডর গায়ে একটু জ্বালা ধরেছে। আরে আমরা আন্দোলন করি, শান্তিপ্রিয় ভাবে করি। আজকের 1 লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, একটা ঢিল পর্যন্ত কেউ বলতে পারবে না ছুঁড়েছে। 400-500 মানুষ নিয়ে সোনপুরে যে তাণ্ডব চালিয়েছ, 400-500 মানুষ নিয়ে যে গোটা ভাঙড় জুড়ে তাণ্ডব লীলা চালানোর চেষ্টা করেছ, আমি সেই কারণে বলেছিলাম যদি বুকের পাটা থাকে, এতই যদি লাঠি গোমা গুলি থাকে, দিল্লিতে গিয়ে আন্দোলন করার। কারণ এই আইন দিল্লি সরকার পাশ করেছে। বাংলাতে আন্দোলন করুন, কোনো আপত্তি নেই। গণতান্ত্রিক ভাবে আন্দোলন করতে হবে, গণতান্ত্রিক ভাবে এগোতে হবে বলে আমি অন্তত মনে করি। আমি তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ যে আগামী দিনে আমাদের আরো ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে হবে। আমরা দেখছি এই রাজ্যের যারা বিজেপি দলনেতা আছে, রামনবমী হয়ে গেল। আচ্ছা, এখানে যারা বসে আছে হিন্দু মুসলমান, একবার বুকে হাত দিয়ে বলুন তো, এই রাজ্যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, বাসন্তী পূজা হয়, টুসু মেলা হয়, ঈদ হয়, মিলাদ হয়, জলসা হয়। কোথাও তো আমরা দেখিনি কোনো জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে, উত্তেজনা তৈরি হতে। আমরা দেখছি রামনবমী নিয়ে গোটা দেশ, গোটা বাংলা জুড়ে অস্ত্রের ঝঞ্ঝানি। কেন? রামের তো মন্দির হয়েছে, সেখানে 400 বছরের পুরানো কাঠামো বাবরি মসজিদ ভেঙে, সেখানে তো 22,000 মানুষ। এতই যদি হিন্দু ভক্ত হলে আজকের বছর হিন্দুদের সরকার তৈরি করব। আমি শুভেন্দুকে বলি, ফৈজাবাদে যে 22,000 ঘর বাড়ি ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে, তার মধ্যে 20,000 হিন্দু ভাই বোনদের মন্দির ভেঙেছে, বাড়ি ভেঙেছে, ঘর ভেঙেছে 22,000, তার মধ্যে 20,000 হলো হিন্দু ভাইদের। ফৈজাবাদে মুখে চোখে কালি ঘষে দিয়েছে ফৈজাবাদের মানুষ। আজ
আজকের প্রতিদিন এই দাঙ্গাবাজ শুভেন্দু যেভাবে বাংলায় দাঙ্গা করার উস্কানি দিচ্ছে, বাংলার হিন্দু মুসলমান কিন্তু আগামী দিনে জবাব দেবে। আমি বলি না 21-এ ছিল ছোট ধাক্কা, আর 24-এ হয়েছে মাঝারি ধাক্কা, আর 26-এ আমরা বাংলার মানুষ এমন ধাক্কা দেবে একদম সোজা ওই দীঘার কাটির ওই গঙ্গায় গিয়ে পড়ে যাবে, কেউ আটকাতে পারবে না। লজ্জা করে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে বড় হয়েছে? আরে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজ শুভেন্দু অধিকারী, আজ মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে শওকত মোল্লা, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকের অরূপ বিশ্বাস, আজ মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে বাবা মা ভাই সবাই মিলে লুট করে এই সরকারটাকে, আর পরবর্তীকালে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে গালি দাও, মেসো বলে গালি দাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করো, অপপ্রচার করো। তোমার মায়ের মতো বয়স, এখনো পর্যন্ত গোলা টিপলে তৃণমূল কংগ্রেসের দুধটা বেরোবে, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা মমতা বলে চিৎকার করো, লজ্জা লাগে না? তোমার বাবা এই শিক্ষা দিয়েছে, সুশিক্ষা তো দেয়নি। তা আমি শিশির অধিকারীকে বলবো যে আপনার ছেলেকে এত কুশিক্ষা দেয়া অন্তত উচিত হয়নি, এটা আমি শিশির অধিকারীকে আমি অনুরোধ করব। এই ধরনের সন্তান যেখানে থাকে সে শুধু অপমান হয় না, তার বাবা মা তার পরিবার পর্যন্ত অপমান হয়। আজকে নিজে মুখ্যমন্ত্রী, আরে মুখ্যমন্ত্রী তো দূরের কথা, আজকের অনেক শুভেন্দুদা করছেন, এরপরে আপনি দাদা হবেন, দাদা থেকে ঠাকুরদা হবেন, কিন্তু সরি ঠাকুরদা তো হওয়ার কায়দা নেই, যাক ভাইয়ের ছেলে মেয়ে ঠাকুরদা হবে, ঠাকুরদা হয়ে যাবেন, তবু কিন্তু মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না, এটা অন্তত ওকে মনে রাখা উচিত। কি গো, দাঙ্গা বাঁধিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায়? হাত তুলে বলবেন দাঙ্গা বাঁধিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায়? জোরে বলতে হবে, দাঙ্গা বাঁধিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায়? ধর্মের বিভাজন করে মুখ্যমন্ত্রী হওয়া যায়? ধর্মের বিভাজন করে মুখ্যমন্ত্রী হওয়া যায়? হিন্দু রক্তে মুসলমানদের হাত লাল করে, মুসলমানদের রক্তে হিন্দুদের হাত লাল করে কখনো ক্ষমতার উপরে উঠা যায়? জোরে বলবেন, যায় না। আসলে ও একজন পাগল। আসলে মুশকিল হচ্ছে এর ছোটবেলা থেকে, যেদিন থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দিদি দিদি করে দিদি ওকে এমন মাথায় তুলে দিয়েছিল, যার ফলে আজকের এই নোংরামি প্রতিদিন প্রতিদিন শুরু করেছে। দিদি একজন ভালো মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আন্তরিকতা এই রাজ্যের কোন নেতার আছে বলে আমি অন্তত মনে করি না। আমি অভিভূত। একজন মহিলা সকাল 8টা থেকে রাত 12টা 2টো পর্যন্ত বাংলার মানুষের কথা ভাবেন। আমি বিরোধীদের কাছে প্রশ্ন করতে চাই, সারা ভারতবর্ষে দেখাতে পারবেন যে একজন মুখ্যমন্ত্রী টালির চালে বসবাস করেন? সারা রাজ্যে দেখাতে পারবেন একজন মুখ্যমন্ত্রী যে গাড়িটা চালায় সেই গাড়ির তেলটা, ড্রাইভারের টাকাটা নিজের তুলিয়াকা পয়সা দিয়ে তাদের দেয়, সরকারের টাকা নেয় না? ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন এখনো পর্যন্ত হাওয়াই চটি পরে নবান্নে কিংবা রাইটাসে যায়? ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন নবান্নে গিয়ে যে মুড়িটুকু কিনে খায়, চাটুকু খায়, সেটা নিজের পয়সা, পকেট থেকে পয়সা দিয়ে পেমেন্টটা করেন? আর ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন তিনি যে স্যালারিটুকু পান সেই স্যালারির 1 টাকা মাত্র নিজেদের নেন আর অন্যগুলো বাংলা রিলিফ তহবিলে দান করেন? এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা তার সঙ্গে লড়াই করছো, তাকে অপমান করছো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান করা মানে গোটা বাংলাকে অপমান করা। আমি সুকান্তকে বলি, আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, জ্বালা ধরেছে। তুমি আমাকে বললে যে আমি ওই বলেছিলাম, ও বলেছিল যে মুসলমানদের, সংখ্যালঘুদের বা তৃণমূল কংগ্রেসদের যারা গাড়ি 24 ঘন্টা সময় দিচ্ছি, হয় সংযত হবে না গাড়ি থেকে নামিয়ে পেটাবো। খুব ভালো বলেছিলেন। আর বিজেপির বিউটি পার্লার থেকে ঘষে যারা সন্ধ্যাবেলা যায় বড় সমালোচনা করছিল, ওই তখন তো দুটো কথা মুখ দিয়ে বেরোয়নি। আমি আজও বলছি, যদি গোটা বাংলায় শুভেন্দু সুকান্তকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যদি গোটা বাংলার একজন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে হাত পড়ে, গোটা বাংলায়
আপনাদের প্রয়োজনে যদি একজন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর গায়ে হাত পড়ে, সেদিন কিন্তু আপনার নিরাপত্তা কেউ দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা অন্তত মনে রাখা উচিত। আমরা কাউকে ঢিল ছুড়ব না, কিন্তু কেউ ঢিল ছুড়লে তাকে রসগোল্লা ছুঁড়ে পিয়ার করব না, এটা অন্তত মনে রাখা উচিত। আর এখানকার যে গাদ্দার আছে এই ভাঙড়ের, সংখ্যালঘুদের ভোট কেটে নিয়ে বিজেপিকে যে হাত শক্ত করে, ও জানে আমি কোথায় জিততে পারবো না। যদি হিম্মত থাকে বাপের বেটা হও, তোমার কতটা জনপ্রিয়তা ভাঙড়ে আছে এবারে আমরা বুঝে নিতে চাই। কি আমার সঙ্গে সবাই একমত নাকি? এটা আমরা এবারে বুঝে নিতে চাই। তুমি অনেক বড় বড় কথা বলো, আমরা কোনো গত 3 বছর তৃণমূল কংগ্রেস কোন রকম সিঙ্গেল ইনসিডেন্ট ভাঙড়ের মাটিতে ঘটায়নি। আর আইএসএফ এর সঙ্গে এখনো যারা আছে আমি তাদের বলি, আরে ও তো হুজুর তো 1 বছর পরে আর 10 মাস পরে হুজুর চলে যাবে। যারা একটু নেতা মাতা আছে তুই ভালো করে খাইয়ে দাইয়ে দাও, 10 মাস পরে হুজুরকে আর পাবে না, জীবন চেষ্টা করলেও পাবে না। আর আপনাদের বলি, এত এমন ভাবে আপনাদের লাগিয়ে দিয়েছে, ছোট কেস, বড় কেস, মেজো কেস, কচি কেস, বাচ্চা কেস সব মিলিয়ে এক একজনের নামে 10 থেকে 15টা কেস হয়েছে। সব সমাজ বিরোধীগুলো পালিয়ে গেছে। আর এমন উস্কানি দিয়েছে, এখান থেকে গিয়ে মালদাতে গিয়ে সেখানে অশান্তি ছড়িয়েছে এই আইএসএফ এর কিছু সমাজ বিরোধী। এখান থেকে ভাবতে পারেন কোন জায়গায় আপনাদের সমাজ বিরোধী বানাচ্ছে? ভালো করে বিচার করুন, বিবেকের কাছে প্রশ্ন করুন। আইএসএফ এর বন্ধুরা এখান থেকে মালদাতে, মুর্শিদাবাদে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেওয়া, মাথায় টুপি পরে আগুন জ্বালানো, সমাজ বিরোধী তো আপনাদেরকে বানিয়ে দিচ্ছেন। আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য। সুতিতে, ধুলিয়ানে, শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে আমি তীব্র নিন্দা করছি। এরা কারা? এরা কখন সংখ্যালঘু মুসলমান হতে পারে না। এরা সংখ্যালঘুদের নামে কলঙ্ক। বিজেপির ফাতাবাতে পা দিয়ে দিলেন। শুভেন্দু অধিকারী যে ফাঁদটা পেতে রেখেছিল, বিজেপির লোক ঢুকিয়ে দিয়ে, সিপিএম এর লোক ঢুকিয়ে দিয়ে, কংগ্রেসের লোক ঢুকিয়ে দিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে যে ঘটনা ঘটালো, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আমি তাই আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব, আমাদের দিদি ইতিমধ্যে ঘোষণা করেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন, সব ধর্মের মানুষকে সংযত রাখার কথা বলেছেন। শুভেন্দু অধিকারীর মতো দাঙ্গা করতে বলেনি, উস্কানি দেয়নি। শুভেন্দু অধিকারীর মতো মুসলমান সংখ্যালঘুদের এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানের কথা বলেনি। এটা আমরা জানি। আজ থেকে 6 মাস আগে এক বিজেপির নেতা বলেছিল 6 মাসের মধ্যে মুসলমানদের রাস্তায় নামাবো। এটাই ছিল আপনাদের মনে, আমরা বুঝতে পারিনি। আমরা সেদিন ভাবছিলাম কিভাবে মুসলমানরা রাস্তায় নামবে। আজকের ওয়াকফ আইন, আজকের আল্লাহর সম্পত্তিকে হস্তক্ষেপ করার যে পরিকল্পনা করেছিলেন, এত সোজা নয়। আজ বাংলা সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত আজ সেটাকে অবজারভেশনে রেখে সেটা বিচার করছেন। আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি তাই ভাঙড় এবং ক্যানিং এর সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব, 2026 বিধানসভা ভোট, এই বিধানসভাকে সামনে রেখে ধর্মের কালোবাজারিরা নেমে পড়বে, হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করবে, ধর্মের কালোবাজিরা নেমে পড়বে। ভাইজান হুজুর হুজুর করে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার নাম করে অনেক প্রয়োজনা দেবে, অনেক প্রতারণা করবে, অনেক ধ্বংসলীলা চালাবে। এই ধর্মের কালোবাজারিগুলোকে থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের প্রতিটা লড়াই, আন্দোলন, সংগ্রাম আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের করতে হবে। আগামী 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাঙড়টাকে তুলে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের আগামী দিনের স্বপ্ন। সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে হবে। তাই আজকে আমার রাজনৈতিক জীবনে এত মানুষ আমি কখনো দেখিনি। প্রায় 10 কিলোমিটার রাস্তা শুধু মানুষ আর মানুষ, স্বতঃস্ফূর্ত মানুষ রাস্তায় নেমেছে। 80% মানুষ মাঠে ঢুকতে পারেনি, 80% মানুষ রাস্তায় আছে। আমি তাই সকলকে, বিশেষ করে এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা আমাদের ফেসবুক লাইভ দেখছেন, আগামী দিনে শুধু একটা করব, দিদি ছাড়া কোনো পথ নেই। বাংলাতে দিদি আছে বলে আমরা সকলেই বেঁচে আছি, হিন্দু মুসলমান বেঁচে আছি। আমরা দিদির দীর্ঘায়ু কামনা করি।
তিনি আগামী দিনে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাক, এটা আমরা এইটুকু আমরা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। আর এই যে নারদ আছে একজন, এই যে নারদ মেজ খোকা, এই মেজ খোকা আগামী দিনে যেন ধ্বংস হয়, সেই কাজটা যেন আগামী বাংলার মানুষ দেখাতে পারে, এটাই হচ্ছে অনুরোধ করব। ধ্বংস হওয়ার একটাই রাস্তা। মেজ খোকা দেখেছে 2021 গোহারা হেরেছে, 2023 গোহারা হেরেছে, 2024 গোহারা হেরেছে। আর মেজ খোকাকে দিল্লি বলে দিয়েছে যে এটা হলো 26, এইটাই তোমার লাস্ট ওয়ার্নিং। খোকা যদি এইবারে যদি ভালো ফল না করতে পারো তাহলে তুমি সন্ন্যাসী নিয়ে নিও, তোমাদের আর আমাদের প্রয়োজন নেই। সেই গ্যারান্টিটা বাংলার মানুষকে সৃষ্টি করতে হবে, ভাঙড়ের মানুষকে, ক্যানিয়ার মানুষকে সৃষ্টি করতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি একজন দলবদলু নেতা, যাকে বিজেপির অবিশ্বাস করে না, নিজের ঘরে আগুন লেগে গেছে, আমরা তো লক্ষ্য করছি পরের ঘরে আগুন জ্বালানো লাগে, সংখ্যালঘুদের আগুন জ্বালানো লাগে। নিজের ঘরটা ঠিক করো, নিজের ঘর তো ফাঁকা, খালি বড় বড় কথা, টিভিতে মুখ দেখানো। এটা আগামী দিনে আর 10 মাস পরে দিল্লি তোমাকে 16 আনা বুঝিয়ে দেবে তুমি কত বড় নেতা। যতই হিন্দু সরকার করো, নতুন করে কিভাবে হিন্দু সরকার করবে? 294 জন বিধায়কের মধ্যে 252 জন আমাদের হিন্দু ভাই বোনেরা বিধায়ক, 42 জন আমাদের মুসলিম বিধায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হিন্দু, তার বাড়িতে প্রতি বছর কালী পূজা হয়, আমরাও সকলে যাই। তিনি 30 তারিখে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন একেবারে পুরীর ধাঁচে। তাকে কি আবার পরীক্ষা দিতে হবে? তিনি হিন্দু, রাজ্যমন্ত্রী সেবা 90% হিন্দু, এর পরেও পরীক্ষা দিতে হবে, হিন্দু সরকার হতে হবে বাংলাতে। আর কত নোংরামি করবে শুভেন্দু অধিকারী, কত রক্ত নেবে, কত ধ্বংসলীলা চালাবে, কত আগুন জ্বালাতে চাও? এই বাংলা সেই বাংলা যে বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা নেতাজি সুভাষ চন্দ্রের বাংলা, এ বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা, এ বাংলা কবি নজরুল ইসলামের বাংলা, এ বাংলা প্রীতিলতা ওয়াদ্দেকারের বাংলা। এই বাংলাকে ধ্বংস করা, নিজের ক্ষমতা দেখানোর জন্য বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার পরম্পরাকে নিয়ে যে নোংরা খেলা খেলছো, আগামী দিনে বাংলার মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবে। আর আমি একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে বাংলার সংখ্যালঘুদের কাছে আবেদন, সংখ্যাগুরুদের কাছে আবেদন করব, দিদি ছাড়া কোনো পথ আমাদের নাই। দিদির পাশে থাকুন এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে নবান্নে পাঠান। এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। বাংলার মানুষ তৈরি, বাংলার মানুষ তৈরি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য। 250 বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবেন, আটকাবার ক্ষমতা নেই। উত্তরবঙ্গ আমরা ভেঙে ফেলেছি, অনেক প্ররোচনা দিয়ে উত্তরবঙ্গকে বিভিন্নভাবে প্ররোচনা দেওয়া হয়েছিল, কোনো কাজ হয়নি। 24-এ ভালো রেজাল্ট করেছে, 26-এ আমরা আরো ভালো রেজাল্ট করব। আর মেজ খোকাকে বলি, নামটা বলি শুভেন্দু অধিকারী, তোমার নন্দীগ্রাম, তৈরি থাকো। নন্দীগ্রামের মানুষ এবারে তোমার গোহারা হারানোর জন্য সর্বরকম চেষ্টা করবে, এটা অন্তত তোমাকে মাথায় রাখতে হবে। 1 লক্ষ ভোটে তুমি হারবে। কানারও আবার চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়, বলছে ভবানী ভবনে দাঁড়াবো। এই দুটো লোকের চরিত্র আমি তো অবাক হয়ে যাচ্ছি। ভবানীপুর এই কি চরিত্র রে ভাই, আমি তো বুঝতেই পারি না। এই লোকসভার আগে একজন চুনোপুটি, সে বলছে কাতলা মাছের গায়ে তালি মারবো এই ডায়মন্ড হারবারে, বলছে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো। আমরা বললাম ঠিক আছে, ডায়মন্ড হারবার যদি ভোটে দাঁড়ায় দেখা যাক কি হয়। বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব। কত মিডিয়া তো হাইট বাড়িয়ে দিচ্ছে। পরে দেখলাম লেজ গুটিয়ে চলে আসলো। এদিন কয়েকদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী বলছে আমি ভবানীপুরে দাঁড়াবো, ভবানীপুরে দাঁড়াবো। ওখানে গিয়ে কোথা মন্দির উদ্বোধন করছে, কোথাটা মিটিয়ে যাচ্ছে। আবার কদিন পরে বলছে ভবানী ভবনে তৃণমূলে বিজেপি থেকে একজনকে দাঁড়িয়ে ভোটে জেতাবো। এত দুবক নীতি কেন? আরে যদি বাপের বেটা হও, ভবানী ভবনে একবার দাঁড়াও। ভবানীপুরে এমন মানুষ এমন কালি দেবে যে মুখটা তুমি পূর্ব মেদিনীপুরে গিয়ে দেখাতে পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকার বাসিন্দা, সেই এলাকার নাগরিক, যাকে গোটা বিশ্ব চেনে, গোটা ভারত চেনে, গোটা
বিশ্বের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 4 পয়সা চানাচুর আজকের বলছে ভবানীপুরে আমি দাঁড়াবো। তাই তো বলি এই পয়সার এপিট আর ওপিট, একদিকে যদি শুভেন্দু হয় আর একদিকে এই সুকান্ত আর আরেকদিকে এই কুকান্ত নওশাদ। এই যে রাম বাম আর শ্যাম বলি না, আর এটা হচ্ছে ঘ্যাম, এই 4 এখন একসাথে হয়েছে। আজকে সিপিএম এর একটা সভা হয়েছে। আমি সিপিএম কে বলি এদের তো লজ্জা শরম নেই, এরা তো দোকান কাটা। সারা বাংলা বিধানসভাতে একজন প্রতিনিধিত্ব নেই। সারা বিধানসভা সারা বাংলাতে প্রতিদিন মিথ্যা কথা বলে টিভির পর্দায় এসে, মানুষ এদেরকে গ্রহণ করছে না। হঠাৎ করে একটা এটা ব্রিগেড সভা হলো না পিকনিক সভা হলো। আজকের আমরা এই দুটো বিধানসভা মিলিয়ে যা লোক জমায়েত করেছি তার হাফ লোক ব্রিগেডের মাঠে হয়নি, আপনারা দেখবেন তার হাফ লোকও হয়নি। আর বড় বড় শুধু কথা। আর ওখানে যা লোক এসছে সেই লোকে অর্ধেকের বেশি হচ্ছে বিজেপিতে ভোট দেবে। খালি কোন রকম চা মুড়ি খাবার গাড়ি ভাড়া দিয়ে, আবার শুনলাম 500 করে টাকা দিয়ে নাকি হচ্ছে লোক নিয়ে এসছে। এই হচ্ছে বিষয়। তাই এই রাম মামা শ্যাম দিদি বারে বারে যদু মধু, আর একজন বলবো না, ওই ভাষাটা বলতে পারবো না, বলা ঠিক হবে না। এই 3 জন এক হয়েছে। এই 3 থেকে আগামী দিনে এদের শেকড়টাকে উপড়ে দেওয়ার জন্য আমি ভাঙড় ক্যানিং তথা গোটা বাংলার মানুষকে আবেদন ডেকে সবাইকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ। আমাদের প্রিয় বিধায়ক, প্রিয় অভিভাবক, উন্নয়নের কাণ্ডারি, তিনি অনেকক্ষণ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আপনারা অবগত হয়েছেন আগামী দিনে আরো দুর্বার থেকে দুর্বার গঠিত আন্দোলন চলবে। আমাদের প্রিয় দাদার নেতৃত্বে, প্রিয় বিধায়ক সরকারদার নেতৃত্বে আগামী দিনে আরো দুর্বার থেকে দুর্বার গতিতে এ লড়াই চলবে। 26-এ আর নওশাদ বলে কিছু থাকবে না, দাদা ঘোষণা করেছেন।